সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া, লেখিকা আফরোজা, পর্ব ১৯২০। বড় হলরুমে চারপাশে বডিগার্ড বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সোফায় গোলাম মোস্তফা খান বসে আছে। তার সামনে সজল চৌধুরী পায়ের উপর পা তুলে বসে আছে। গোলাম মোস্তফা খান, আমার এলাকায় তুমি আমার ছেলেদেরকে মেরে জেলে পাঠিয়েছো, আবার তুমি আমার সামনে বসে আছো, তোমার জীবনের মায়া নাই? সজল চৌধুরী, আমার সামনে যারা বসে থাকে তাদের জন্য আমার খুব মায়া হয়। গোলাম মোস্তফা খানের অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, কে রে তুই মাদারি, বসের সামনে পায়ের উপর পা তুলে বসে আছিস, আবার বসকে হুমকি দিচ্ছিস? তোকে মেরে লাশ কুচি কুচি করে ভাসিয়ে দেব, তোর লাশ কেউ খুঁজে পাবে না। সজল চৌধুরী বন্দুকটা বের করে শুট করে দিল, মাটিতে লুটিয়ে পড়ল, রক্ত গড়গড় করে বের হচ্ছে। সজল চৌধুরী, আমার কথার মাঝে কেউ কথা বললে আমার মাথা গরম হয়ে যায়। এমপি সাহেব, আপনার ছেলেদেরকে শিক্ষা দেন নাই, যখন কেউ কথা বলে মাঝখানে কথা বলতে হয় না? গোলাম মোস্তফা খান, তোরা কই রে, ওরা এখনই মেরে ফেল। শান্ত পরিবেশ দেখে চারপাশে তাকিয়ে দেখে সবাই তার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে আছে। আমার মাথায় বন্দুক ধরছিস কেন? এই শুয়োরের বাচ্চাকে মেরে ফেল। দেখছে, তারপরও তার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে দাঁড়িয়ে আছে। চিল্লিয়ে ডাকতে থাকলো, রফিক, ফারুক, তোরা কোথায়? এদিকে আয় তাড়াতাড়ি। সজল চৌধুরী বাঁকা হাসি দিল। গোলাম মোস্তফা খান, কি চাও তুমি? আমার কাছে যত টাকা পয়সা আছে সব আমি তোমাকে দিয়ে দেব। তোমার কি লাগবে? বাড়ি গাড়ি? কোন পোস্টে চাকরি চাও? ক্ষমতা লাগবে? কোন পদ চাও? সেই পদ খালি করে দেব। সজল চৌধুরী, ধুর, আপনার ক্ষমতায় আমি মুতে দিলে আপনার ক্ষমতা আমার মুতের সাথে ভেসে যাবে। সজল চৌধুরী তার অ্যাসিস্ট্যান্ট ইমতিয়াজকে ডাক দিয়ে বলল, এদিকে নিয়ে আয়। ইমতিয়াজ প্রজেক্টর নিয়ে এসে ভিডিও ছেড়ে দিল। সজল, সকালবেলা যে ছেলেটাকে নিয়ে গেছিল তার জবানবন্দি। গোলাম মোস্তফা খানের যত অবৈধ ব্যবসা, নারীর ব্যবসা, জোয়ার ব্যবসা, অপকর্ম, কত নারীদের দেশের বাইরে পাচার করছে, লাল চন্দনের ব্যবসা, সব কিছু ছেলে স্বীকার করছে। কার কথাই করছে তার নামও বলেছে। গোলাম মোস্তফা খান ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে, বন্ধ করো, এসব বন্ধ করো, উঠে প্রজেক্টরের উপরে ঘুষি মেরে ভেঙে ফেলল। সজল চৌধুরী তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এরকম হাজারো কপি আছে, পাবলিক করে দিলে আপনার ক্ষমতা, এমপির পদ, যত সম্পত্তি এক মুহূর্তে মাটিতে মিশে যাবে। গোলাম মোস্তফা খান, তুমি কি চাও একবার শুধু বলো। সজল চৌধুরী, আমি আপনার ছোট ভাইয়ের মেয়েকে চাই, আপনার নারীর ব্যবসা বন্ধ করে দিতে হবে। গোলাম মোস্তফা খান, নারীর ব্যবসা বন্ধ করে দেব, কিন্তু আমার কোন ছোট ভাইয়ের মেয়েকে তুমি চাও? সজল চৌধুরী, বাদশা খানের ছোট মেয়ে ইসরাত মেহেদিবা খানকে আমি বিয়ে করতে চাই। গোলাম মোস্তফা খান, ও একটা বাচ্চা মেয়ে, ওকে বিয়ে করতে চাও? ১২ বছরের একটা বাচ্চাকে বিয়ে করবে? সজল চৌধুরী, আমার ওই ১২ বছরের মেয়েকেই লাগবে, ওকে আমি বিয়ে করতে চাই, কালকে আপনার বাড়িতে বসে বিয়ে করব। গোলাম মোস্তফা খান, বাদশা কখনোই ওর মেয়েকে তোমার কাছে বিয়ে দেবে না। আর ওকে বিয়ে করে কি করবে? ও অসুস্থ, শারীরিক সমস্যা আছে, জন্মের পর থেকে অসুস্থ থাকে, ৩ মাস পর পর রক্ত দিতে হয়। তার চাইতে আমার মেয়েকে বিয়ে করো। আমার মেয়ে মালয়েশিয়ায় পড়াশোনা করে, অনেক সুন্দরী। সজল চৌধুরী বাঁকা হাসি দিয়ে নিজের ক্ষমতা বাঁচানোর জন্য নিজের মেয়েকে বিলিয়ে দিতে চাচ্ছেন। সুন্দরী নারীর প্রেমে কখনো সজল চৌধুরী পড়ে না। সুন্দর কখনো স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। প্রথম যৌবনের কালে শ্যামলাবতীর প্রেমে পড়েছিলাম, আজও সেই শ্যামলাবতীর নেশায় আছি। আমার জীবনের শ্রেষ্ঠতম নারী হচ্ছে সেই শ্যামলাবতী। গোলাম মোস্তফা খান, বাদশা খানের কাছে গিয়ে ওর মেয়েকে তুমি চাও? সজল চৌধুরী, তার কাছে গিয়ে মেয়েকে চাওয়ার হলে আপনার কাছে এসেছি বাল ফালাইতে। চেয়ারম্যান সাহেবের সাথে আমার খেলাটা শেষ হয়নি, তার সাথে খেলতে আমার ভালোই লাগে। চেয়ারম্যানের সাথে আমার কিছু পুরনো হিসাব বাকি আছে। আমি আপনাকে বলে যাচ্ছি, কালকে সন্ধ্যায় আমি ওকে বিয়ে করব। ইসরাতকে জানাবেন না ওর সাথে যে আমার বিয়ে, ও জানি কখনো জানতে না পারে ওর বিয়ে হয়েছে। ইসরাতের মা, আপনার মা ফাতেমা খানকে বিয়েতে দেখতে চাই। কিভাবে রাজি করবেন তা আপনি জানেন। তারা দুইজন কালকে বিয়েতে সাক্ষী থাকবে, চেয়ারম্যান সাহেব জানি টের না পাই। গোলাম মোস্তফা খান, যার বিয়ে সে জানবে না তাহলে কিভাবে বিয়ে করব? সজল চৌধুরী, তা কালকেই দেখতে পারবেন। যাদের নাম বলছি তারা জানি বিয়েতে থাকে। ইসরাতকে কাল বিকালে আপনাদের বাড়িতে নিয়ে আসবেন। আমি এখন ওকে উঠিয়ে নিব না, বিয়ের পরে ও চেয়ারম্যান বাড়িতেই থাকবে, যখন সময় হবে তখন আমার বাড়িতে নিয়ে যাব। গোলাম মোস্তফা খান, যদি ইসরাতের মা রাজি না হয়? সজল চৌধুরী, তাহলে জেলখানায় থাকার জন্য প্রস্তুত হন, কিভাবে রাজি করাবেন সেটা আপনার ব্যাপার। ইসরাতকে সাজানো হয়েছে নতুন বউয়ের মতো করে, লাল টুকটুকে জামদানি শাড়ি, হাতে মেহেদি, গলায় স্বর্ণের চেন, হালকা মেকআপ দিয়ে সাজানো হয়েছে। ইসরাতকে ছোট্ট নতুন বউ লাগছে।
মেকআপ আর্টিস্ট বলল, দেখুন তো আপনার মেয়েকে কেমন লাগছে আন্টি। রুহানি খান ইসরাতকে দেখে বুক ফেটে কান্না আসছে, বুকে ব্যথা শুরু হয়ে গেল। তার আদরের মেয়েকে যে এতটুকু বয়সে বউ সাজা অবস্থায় দেখবে, সেটা কখনো কল্পনা করেনি। তার মেয়ে হয়তো জানেও না আজকে তার জীবনের সাথে কি ঘটে যাবে। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিন্তু এই বংশকে বাঁচাতে হলে তার মেয়েকে বিসর্জন দিতেই হবে। ইসরাত, মা আমাকে কেমন লাগছে বলছো না কেন? রুহানি খান মেয়েকে জড়িয়ে ধরে চোখের পানি নিজের আঁচল দিয়ে মুছে নিল। আমার সোনা মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। ইসরাতের হাত ধরে খাটের উপর বসিয়ে, আমি জানি না মা, তুমি কখনো কিছু যদি বাস্তবতা জানো আমাকে মাফ করতে পারবে কি না। তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যদি মা মারা যায়, বেঁচে না থাকি, তোমাকে শক্ত হতে হবে, নিজের জন্য নিজেকে যুদ্ধ করতে হবে। আমি চাই তুমি সারা জীবন সুখে থাকো। ইসরাত, এমন কথা বলছো কেন মা? তুমি কখনো মারা যাবে না, সবসময় আমার সাথে থাকবা। ফাতেমা খান, আরে আমার নাতনির সাথে এসব কি বলছো বৌমা? আমার নাতনির আজকে জীবনে একটা শখের দিন। বাদশার বাড়িটা আমার নাতির নামে লিখে দিব। আমার নাতির বিয়ে হলে ও আমার বাড়িতে থাকবে, জামাইকে ঘর জামাই বানিয়ে রেখে দেব। ইসরাত, আমি বিয়ে বসবো না কখনো দাদুমণি, আমি সবসময় তোমাদের সাথেই থাকবো। ইসরাতকে রুমে বসিয়ে দিয়ে এসে রুহানি খান কান্না করছে। মা, আমরা ঠিক করছি তো? আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে না তো? ফাতেমা খান, তুমি কি চাও পুরো বংশ ধ্বংস হয়ে যাক, আমার ছেলেরা অকালেই মারা যাক? ওই ছেলে তো বলছে শুধু কাবিন করে যাবে, তোমার মেয়েকে নিয়ে যাবে না। রুহানি খান কান্না করছে, আর কিছু বলছে না। কিছুক্ষণ পরে গোলাম মোস্তফার বাড়ির গেটের সামনে 10-15টা মাইক্রো গাড়ি থামলো। গোলাম মোস্তফার দারোয়ান গিয়ে বাড়িতে বলে আসছে, সবাই বাড়ির বাইরে বেরিয়ে দেখছে কে কে আসছে। গাড়ি থেকে কিছু ছেলেপেলেরা আগে বের হয়ে চারপাশে বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ল। সজলের অ্যাসিস্ট্যান্ট ইমতিয়াজ বের হয়ে সজলের দরজাটা খুলে দিল। একজন সুদর্শন পুরুষ বের হলো, সবাই হাঁ করে তাকিয়ে আছে। এত সুদর্শন পুরুষ আগে কখনো দেখেনি। টল ফিগার, সিক্স প্যাক, পাঞ্জাবির উপর থেকে প্যাক দেখা যাচ্ছে। ঘন কালো এলোমেলো চুল, কিছু চুল কপালের উপরে আছে, বাতাসে সেগুলো দোল খাচ্ছে। একদম ধবধবে সাদা গায়ের রং, নাকটা খাড়া, চোখে সানগ্লাস, ঠোঁট দুটো তার গোলাপি আভা, হাতে রোলেক্স ঘড়ি, সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট পরা। নির্ঘাত যেই দেখবে সেই প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে এত সুদর্শন পুরুষ। গোলাম মোস্তফা খান এগিয়ে গিয়ে সজলের সাথে হাত হ্যান্ডশেক করে ভেতরে নিয়ে গেল। সজলকে যে রুমে বসানো হয়েছে সেখানে সব ছেলেরা বসতে। আদনান, জামাল, ইমতিয়াজ, মাহফুজ ছেলেপক্ষ হয়ে এসেছে। সজল গোলাম মোস্তফা খানকে জিজ্ঞেস করলো, কাজী সাহেব কোথায়, তাকে এনেছেন? এনেছি। সজল, আমার বউ কোথায়? আমার বউকে তো আমার একবার দেখতেই হবে। আদনান, চুপ কর শালা, লজ্জা শরম বলতে কিছু নেই, বিয়েটা করে তারপরে গিয়ে দেখিস। সজল, কিসের লজ্জা শরম, এদেরকে আমি বিশ্বাস করি না। আমার বউকে না দেখে কাবিন নামায় সাইন করব না। জামাল, গিয়ে তোর বোনকে দেখে আয়। আদনান, জামালকে কিভাবে বিশ্বাস করিস, ও তো মেয়ের পক্ষ, বলেই হাসি দিল। সজল, না, আমার শালা আমার সাথে বেইমানি করবে না, ও জানে ওর বোনকে আমার থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না। জামাল ভেতরে গিয়ে দেখে ইসরাত আলু ভাজি দিয়ে পরোটা খাচ্ছে। ইসরাত, ভাইয়া তুমিও এসেছো চাচ্চুর বাড়িতে? হ্যাঁ এসেছি, তুই খা, আমি পরে আসবো। জামাল সজলের পাশে গিয়ে বসতে বসতে বলল, আমার বোনটা খাবার খাচ্ছে, বোনটাকে বউয়ের মতো করে সাজিয়েছে, পুতুলের মতো লাগছে। সজল, আমার বউকে গিয়ে জড়িয়ে ধরে চুমু দিয়ে আসি, বলে উঠে যাওয়া নিল। আদনান, কোথায় যাচ্ছিস? লজ্জা শরম বলতে কিছু নাই। ইসরাত কি জানে তোর সাথে ওর আজকে বিয়ে? সব তো লণ্ডভণ্ড করে দিবি। সজল আবারও বসে পড়লে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই সজলের অবস্থা দেখে হাসতেছে, বেচারা বিয়ে করে বউকে রেখে যেতে হবে, কি আফসোস, হা হা। সজল, কাজীকে সব কিছু বুঝিয়ে বলেছেন তো? গোলাম মোস্তফা খান, তুমি যেভাবে বলছো আমি সব কিছু কাজীকে বুঝিয়ে বলছি। সজল, মাইক আনতে বলছিলাম, মাইক আনছেন? আমার বউ ওই ঘর থেকে কবুল বলবে, আমি এখান থেকে জানি শুনতে পাই। গোলাম মোস্তফা খান, হ্যাঁ তুমি যেভাবে বলছো আমি সব কিছু সেভাবে রেডি করেছি। কাজী সজলের কাছে গিয়ে বিয়ে পড়াতে শুরু করলো। বাদশাহ খানের মেয়ে ইসরাত মেহেদিবা খানকে 1,01,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করতে রাজি আছেন, তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল।